দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত রহিম স্টিল নিবেদিত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আলোচিত বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি এবং আপনারা জানেন যে আগামীকালকে বাংলাদেশের বিজয়ের 50 বছর পূর্তি হবে। এই বিজয়ের 50 বছর পূর্তির দ্বারপ্রান্তে রয়েছি। আমরা এখন নানান হিসেব নিকেশ করছি, আসলে 50 বছর আমরা কি পেলাম বা কি পেলাম না, আমাদের সাফল্য ব্যর্থতা কি এবং আমাদের অর্জনটা কত দূর আমরা নিয়ে যেতে পারি। এই বিষয়টি আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন শরীফ নুরুল আম্বিয়া, সভাপতি জাসদ। ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। এই 50 বছরে আমাদের অর্জন নিয়ে আসলে আমরা আলোচনাটা করতে চাই। 1971 সালে 16 ডিসেম্বর আমরা স্বাধীন হয়েছিলাম, যে স্বপ্ন নিয়ে যুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশের প্রায় 2 লাখ মা বোনের সম্ভ্রম এবং 30 লাখ শহীদের বিনিময়ে বাংলাদেশ যে স্বাধীনতা পেল, এই স্বাধীনতাটা যে পেল যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা কি আসলে আমাদের পূরণ হয়েছে? আপনি কি বলতে চান যে লক্ষ্য যেটা ছিল বা আদর্শ যেটা ছিল, হয় কি আপনার তৃতীয় বিশ্বের যে কোনো দেশে যখন কোনো আন্দোলন সংগ্রাম হয়, সেটা উপনিবেশবাদ বিরোধী সংগ্রাম হতে পারে, সেটা নিজ দেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম হতে পারে, অথবা কোনো সামাজিক পরিবর্তনের জন্য সংগ্রাম, যেমন ভূমি সংস্কার ইত্যাদি। তো প্রশ্নটা হচ্ছে যে দেখা যায় আন্দোলনে ব্যাপক মানুষকে সমবেত করানোর জন্য কতগুলো নীতি, আদর্শ, লক্ষ্য এগুলো বলা হয়, কিন্তু শেষ পর্যন্ত যখন আন্দোলন শেষ হয়ে যায় বা থেমে যায়, তারপরে যে অবস্থাটা সৃষ্টি হয় সমাজের মধ্যে, দেশের মধ্যে, তখন আর এই লক্ষ্যগুলো খুব পরিষ্কারভাবে বলা হয় না। তো এইখানে আমাদের বাংলাদেশে মানে এগুলো একটু যদি আমরা ক্রিটিক্যাল ভাবে দেখি, তাহলে দেখব যে এর মধ্যেও নানান রকম ব্যাপার আছে। যেমন আপনার আমাদের যে মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল 17 এপ্রিল, যেটা উত্থাপন করা হয়েছিল, সেখানে কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, জাস্টিস, এটা ছিল। আবার তার পাশে কি চলে আসলো? আমি তো সেই সময়টা কারাগারে, তো কারাগারে থাকা অবস্থায় কিছু কিছু খবর তো বাইরে থেকে আমরা পেতাম, এবং আমি নিজে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচি উত্থাপন করেই সামরিক আদালতে বিচার হওয়ার মধ্য দিয়ে আমি হই, কারাদণ্ড পাই। তো সেইখানে আবার দেখলাম মধ্যবর্তী সময়ে, অর্থাৎ অগাস্ট সেপ্টেম্বর, এই সময়ে বলা হচ্ছিল যে বাংলাদেশের এই স্বাধীনতার পেছনে মূল আদর্শ বা চিন্তাভাবনা যেটা কাজ করছে, সেটা হলো সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই তিনটা। তারপর আপনার বাংলাদেশের যে রাষ্ট্রের স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেব যখন কারামুক্ত হলেন, এবং কারামুক্ত হয়ে তিনি তো তার প্লেন পাকিস্তান থেকে লন্ডন গিয়েছে, লন্ডনে তিনি ব্যাপকভাবে সমাদৃত হন, এবং সেখান থেকে উনি দিল্লি হয়ে বাংলাদেশে এসছেন 10 জানুয়ারি। তারপরে বাংলাদেশে আসার পরে তিনি আবার, তাকে নিমন্ত্রণ দেওয়া ছিল, তিনি আবার ভারতে গেলেন, কলকাতায় গেলেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উনি জনসভায় বক্তৃতা করলেন, বিশাল জনসভা, সেখানে ইন্দিরা গান্ধীও ছিলেন। তো সেই জনসভাতে তিনি বললেন যে আমার আর একটা নীতি আছে, সেটা হচ্ছে জাতীয়তাবাদ। এই তখন জাতীয়তাবাদ শব্দটা যুক্ত করা হলো। তা আমরা তো অনেক সময় রাজনীতির মধ্যে নানান রকম কথাবার্তা বলি, কিন্তু এর পেছনে কি আছে সেটা অনেক সময় পরিষ্কার হয় না, আমাদের নিজেদের কাছেও পরিষ্কার হয় না, আম জনতার কাছেও পরিষ্কার করা হয় না। তা আপনি দেখবেন যে বাংলাদেশের যে জাতীয় আদর্শ সেই সময় করা হয়েছিল, সেইটা আর ভারতের জাতীয় আদর্শ একেবারে এক এবং অভিন্ন। তার অর্থ এই নয় যে আমি বলতে চাই সেটা খারাপ, কিন্তু আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের চিন্তাভাবনার একটা ভিন্নতা অন্য রাষ্ট্রের থেকে কিছু না হলেও থাকবে, কিছু মিল থাকবে, কিছু অমিল থাকবে। তো সেই দিক থেকে আমার মনে হয় সেই সময় যে জাতীয়তাবাদের কথা বলা হলো, আমার মনে হয় ওনার মাথায় একটা চিন্তাভাবনা ছিল
যে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন পর্যায়ে পৌঁছবে বা কতটুকু সার্বভৌমত্ব আমরা বজায় রাখতে পারবো, সেই প্রেক্ষাপট থেকেই তিনি জাতীয়তাবাদের কথা বলেছেন। অর্থাৎ জাতীয়তাবাদ তো আবার সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, চিন্তাভাবনা আছে। তো যেমন জাতীয়তাবাদ সম্পর্কে, নেশন সম্পর্কে আপনার ফ্রেঞ্চ পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড ফিলসফার রেনান, তার একটা কথা আছে। কথা হচ্ছে যে এ নেশন ইজ অ্যান এভরিডে প্লেবিসাইট। অর্থাৎ একটা জাতি হচ্ছে সেই জাতি, সেই জনগোষ্ঠী যারা দেশের জন্য যা কিছু করবে তার জন্য একটা সম্মত অবস্থাতে পৌঁছে। তো প্লেবিসাইট শব্দের বাংলা অর্থ হচ্ছে মানে যেটা গণভোট বা ইয়ে। তো এইটা কিভাবে এভরিডে প্লেবিসাইট কিভাবে হবে? প্রত্যেক বছর মানে প্রত্যেক সময়ে প্রত্যেক মুহূর্তে তো গণভোট করা সম্ভব নয়। আসলে যেটা বলা হয়েছে সেটা হলো একটা সম্মতি উৎপাদনের মধ্য দিয়ে যেতে হবে। এখন সম্মতি উৎপাদন আপনি কিভাবে করবেন? সম্মতি উৎপাদন করবেন গণতন্ত্রকে আপনার সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়ে। তো এইটা যদি করতে হয় তাহলে আপনাকে জনমত যাচাই করতে হবে, মানে পত্র পত্রিকায় যেসব লেখা হয়, প্রতিবেদন নিবেদন ইত্যাদি লেখা হয়, এর উপর খোঁজ রাখতে হবে। তারপরে আপনার রাজনৈতিক দল থাকে, তারা একেবারে তৃণমূল থেকে মানুষের আকাঙ্ক্ষাগুলো সবসময় নেতৃত্বকে জানাবে, নেতৃত্ব জানার চেষ্টা করবে। এইগুলো অনেকগুলো পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু একটা জাতি যাকে বলে একটা সম্মত অবস্থান গ্রহণ করতে পারে। যাকে সবগুলো বিষয় তো আমাদের ভিতরে কিছুটা মতনৈক্য রয়েছে রাজনৈতিক দলের ভিতরে, বা আপনি যেই উপাদানের কথা বললেন এই সবগুলো নিয়ে তো আসলে কিছুটা বিতর্ক রয়েছেই। আমরা যদি মোটা দাগে ধরি আওয়ামী লীগ, বিএনপি, বড় দুটো রাজনৈতিক দল, সকল বিষয়ে তাদের ভিতরে মত পার্থক্যটা রয়েছে। আমি স্যার আপনার কাছে আবার আলোচনা আসবো। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, বাংলাদেশ জাসদ সভাপতি, বাংলাদেশ জাসদ। আপনাকে স্বাগত। তো মাহবুবুল্লাহ স্যার একটু আগে আলোচনা করছিলেন আমাদের বিজয়ের 50 বছরের এই দ্বার প্রান্তে এসে আসলে যেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধটা হয়েছিল তার কতটা বাস্তবায়ন আপনি দেখেন 50 বছরে? ধন্যবাদ। আমি মাহবুবুল্লাহ ভাইয়ের তো আমি ভাই বলি যে উনি আমাদের সিনিয়র ম্যান, উনি যখন 69-এ বক্তৃতা করেন আমরা তখন কর্মী। তো আমি ঠিক প্রথম দিকে তো শুনিনি। এক কথায় বলতে গেলে যে আমরা অগ্রসর তো হয়েছি বটেই, তবে যেভাবে চেয়েছিলাম সেভাবে তো আর এখন দেখতে পাচ্ছি না। এবং বিগত এক দশকে বা তারও একটি বেশি সময় ধরে আমার মনে হয় যেন আমরা একটু বেশি ডেভিয়েটেড হয়েছে, মানে একটু পথ হারার মতন হয়ে পড়ছে। এছাড়া এর আগে যেটা ছিল ধরেন 71-এর আমি বলবো 10ই মার্চের পরের থেকে, এগুলো 16ই ডিসেম্বর থেকে 10ই মার্চ একটা ফেজ, আর 10ই মার্চে তো প্র্যাকটিক্যালি একটা নতুন ফেজ। তারপরে কনস্টিটিউশনের পরে তো আর একটা ফেজ এসে গেল। এক একটা ফেজে এক এক রকমের মানুষের আকাঙ্ক্ষা ছিল, কিন্তু গড়ে তো একটা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের দেশটা একটা সমৃদ্ধ দেশ হবে, আমাদের এখানে গণতন্ত্র থাকবে, আমাদের এখানে ন্যায় বিচার থাকবে, মানবিক সমতাটা এখানে প্রতিষ্ঠিত হবে। যেটা প্রোক্লেমেশন ইন্ডিপেন্ডেন্সের পার্টে উনি যে কথাগুলো বললেন, আমি কিন্তু সেই জায়গায় এখন কতটুকু এগিয়েছি এই প্রশ্নটাই কিন্তু আমাদেরকে বলে দেয় আসলে আমরা ঠিক জায়গায় নাই। এই প্রশ্ন যদি এইটা থাকতাম তাহলে এই প্রশ্নটা কেউ করতো না, কিন্তু এই প্রশ্নটা এখন রিপিটেড হতে আসছে। তা আমি মনে করি যে এর থেকে যে অনেকে যেটা বলেন যে আমরা এইটা অনেকটা ইসের মতন বলেন যে স্বগক্তির মতন, যে কি পাকিস্তানি কি ভালো ছিল না, পাকিস্তান আমাদের জন্য মোটেই ভালো ছিল না, এবং আমরা অনেক দিক থেকে অনেক দূর অগ্রসর হয়েছি, এটা ঠিক। এবং আজকে ডেভেলপমেন্টের যে স্টেজটা আছে সেই স্টেজ, যদিও এই ডেভেলপমেন্টের কনসেপ্ট নিয়ে অনেক রকম মতভেদ আছে, কিন্তু এই ডেভেলপমেন্টের যে মানুষের যে চাহিদা বা রাজনীতিবিদরা যেটা এইটাকে একটা ডেভেলপমেন্টের একটা কার্ড হিসাবে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় থাকার জন্য একটা কার্ড হিসাবে ইউজ করে, মূল আদর্শ বা যেটা ভিত্তির উপরে একটা ন্যাশনাল স্টেট দাঁড়ায় থাকে সেখান থেকে সেটা সরে যাওয়ারও একটা প্রভিশন বা সুযোগ এটা করে দেয়। তবে ক্ষমতাটাই আসলে
ক্ষমতাটা এখানে মুখ্য বিষয়। কিন্তু এইটা ক্ষমতা আবার মুখ্য বিষয় হয় না যখন এটা নেতৃত্বে স্টেটসম্যান দেয়। আর যদি পলিটিশিয়ান দেয়, পলিটিশিয়ানদের এটাই হলো যে একটা গুণ বা এবং দোষ, সেটা পলিটিশিয়ানরা নিজের পাওয়ারটা আগে দেখে, আর স্টেটসম্যানরা স্টেটের বেনিফিটটা আগে দেখে। স্টেট আমরা যে স্টেটটা মানুষের স্যাক্রিফাইসের মধ্য দিয়ে এটা অর্জিত হয়েছে সেটা ঠিকঠাক মতন আছে কি না, এটা ঠিক ট্র্যাকের মধ্যে আছে কি না, এইটা হলো গুরুত্বপূর্ণ। সেখানে আমার মনে হয় যে আমরা পলিটিশিয়ানের মতনই বিহেভ করেছি বেশি, এবং এখনও যারা আছেন সেভাবে করছেন, আগে যারা ছিলেন তারাও সেটা করছেন, এবং খুব বাজেভাবেই এই বিভিন্ন ফেজে কখনো তখন মার্শাল ল এসছে, কখনো আপনার ধর্মকে ব্যবহার করা হয়েছে অত্যন্ত নগ্নভাবে, এবং সেটাকে আবার কম্প্রোমাইজও এই গভর্নমেন্ট আবার করেছে, কম্প্রোমাইজ করেছে। ধর্ম যেটা হয়েছিল সেটা থেকে কিছু কাটছাট করে রেখে আবার দেখা যাচ্ছে সেটাকে আবার ব্যবহারও করা হচ্ছে, তাই না? হেফাজতকে ব্যবহার করা হয়েছে, জামাতকে টু ওয়েজ ব্যবহার হচ্ছে, ডাইরেক্টলি বিএনপি করছে, আবার এদিকে দেখা যায় বিএনপিও তাকে রেখে দিয়ে ব্যবহার করছে। এটা একটা জটিল খেলা। এই জামাতের প্রশ্নটা আসছে এই জন্য যে জামাত ডাইরেক্টলি আমাদেরকে অপোজ করেছিল। জামাতের বিরুদ্ধে, জামাতের যে প্রোডাক্ট যেসব রাজাকার আলবদর, তাদের বিরুদ্ধে আমাদের ছেলেরা লড়াই করেছে। হেফাজত ধরেন হেফাজত ওই রকম না, কিন্তু কনসেপচুয়াল দিক থেকে তারা যে জায়গাটা তৈরি করে ধর্মকে নিয়ে সমাজের যে জায়গাটা এগিয়ে দেয় এবং যা চর্চা করে তারা, সেটা তো আপনার ফতোয়াবাজ থেকে শুরু করে সবাইকেই অ্যাকোমোডেট করে তারা। হেফাজত ইসলাম বহুত রকম ফ্যাকশনস সেখানে আছে। তারা আসলে সমাজটাকে পিছনেই টেনে রাখে, সামনের দিকে এগোতে দেয় না। তাহলে হয়তো জামাতের মতন পলিটিক্যালি তারাও তো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাচ্ছে, বড় দল। হ্যাঁ, সেটা বলছি। আমার হাতে তো এরকম ডকুমেন্ট নাই যে কার কাছে কত টাকা গেল, কি গেল, কিভাবে গেল, কাজে আমি সেটা বলছি না। কিন্তু আমি বলছি সেখানে কম্প্রোমাইজ করেছে ফর দ্য সেক অফ পাওয়ার। সেটা পাওয়ারটা কনফিডেন্টলি এটা নিজের কাছে রাখার জন্য এবং পাওয়ারটা সহজ এক্সারসাইজ করবার জন্য তাদেরকে ব্যবহার করছে। এবং এইটাই আমার মনে হয় যে আমরা 71 থেকে যে আমরা আজকে যেখানে এসেছি, রাজনৈতিক এবং সামাজিকভাবে এদেরকে এই অ্যান্টি লিবারেশন ফোর্সকে যত রকমের আপনার ভাগ আছে, এদেরকে ব্যবহার করে পরে থাকার যে কৌশল, এই কৌশলটাই কি আমাদেরকে পিছিয়ে দিয়েছে, এবং আলটিমেটলি সেই জন্য সবাই সাফার করেছে এবং এখনও এই জাতি সাফার করছে। আমি আবারও আসবো আপনার কাছে। ডক্টর মাহবুবুল্লাহ স্যার, আপনার কাছে যদি একটু জানতে চাই যে আমরা ডেভেলপমেন্টে তো নানান কথা শুনি, এখন আমাদের সামনে পদ্মা সেতু দৃশ্যমান, মেট্রো রেল দৃশ্যমান, লাখ কোটি টাকা ব্যয় রূপপুর পারমাণবিক কেন্দ্র হচ্ছে, তো উন্নয়নের তো ফিরিস্তি আমরা দীর্ঘদিন ধরেই শুনছি, এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হচ্ছে, কিন্তু এই উন্নয়নটা সুষম কিনা সেটা নিয়ে তো একটা প্রশ্ন থেকে যায়। না, দেখুন, উন্নয়ন একসময় 60-এর দশকে তখন বলা হতো যে ইকোনমিক গ্রোথ হলেই, প্রবৃদ্ধি হলেই উন্নয়ন হয়, এবং এই প্রবৃদ্ধির যে ফল সেটা গরিব মানুষ, সমাজের নিম্ন স্তরের মানুষ, তাদের কাছে চুইয়ে চুইয়ে পড়বে। কিন্তু দেখা গেল যে না, সেই অর্থে চুইয়ে পড়ে না, বা সেই অর্থে সাধারণ দরিদ্র মানুষের কাছে সেটা পৌঁছায় না। তারপরে আসলো কি আপনার গ্রোথ উইথ রিডিস্ট্রিবিউশন, অর্থাৎ প্রবৃদ্ধি হবে, তার সঙ্গে সঙ্গে পুনর্বন্টন হবে, যেটা প্রবৃদ্ধির মাধ্যমে যেটা অর্জন করেন। তো সেইটাও আপনার সেই অর্থে কিন্তু রিডিস্ট্রিবিউশন করার যে কৌশল কি হবে, অর্থনৈতিক পলিসিগুলো কি হবে, এবং কোন ধরনের পদ্ধতিতে এই সমস্ত উন্নয়নমূলক কাজগুলো চলবে, অর্থাৎ এইটা সেই সময় খুব একটা সেইভাবে ফর্মুলেট করা সেটা সম্ভব হয়নি। পরবর্তীকালে আরও জিনিসগুলো আসলো, সেটা হলো যে ডেভেলপমেন্ট বলতে আমরা শুধু গ্রোথ বুঝবো না। ডেভেলপমেন্ট বলতে তারা বলছেন যে সেলফ রিয়েলাইজেশন, আপনার আত্মা, আপনার স্পিরিট যেটা চায় সেটা আপনি রিয়েলাইজ করবেন। তারপরে সেখানে পাশাপাশি আবার বলা হলো ইনক্লুসিভ গ্রোথ, অর্থাৎ আপনি যদি বলেন যে সমাজে সংখ্যাগুরু অংশ, সংখ্যালঘু অংশ, মানে জাতি ধর্ম নির্বিশেষে, তারপরে হচ্ছে বঞ্চিত মানুষ, তাদের কাছে মানে অর্থনৈতিক উন্নয়নের সুফলটা পৌঁছানো, তো এইটা আজকাল বলা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না
যে এই রকম কোনো কৌশল নিয়ে আমাদের সরকারগুলো কাজ করে, এটা আমি ঠিক ভাবতে পারি না। দ্বিতীয়ত যে কথাটা সেটা হচ্ছে যে এখন আপনি দেখেন সব সময় এক একটা সময় এক একটা জিনিস আসে। এখন আমরা কি করছি, আমরা এই যে যেটাকে কানেক্টিভিটি বলে, সেটা হলে পার্সন টু পার্সন কানেক্টিভিটি, রিজিয়নের মধ্যে কানেক্টিভিটি এবং সামগ্রিক বিশ্বের মধ্যে যে কানেক্টিভিটি, এইটা যথেষ্ট গুরুত্ব দেয়। নিঃসন্দেহে এটা গুরুত্ব পাওয়ার স্বাভাবিক, কিন্তু প্রশ্নটা হলো যে এইটার উপরেই মানে সব এমফাসিস গুরুত্ব আরোপ করা, এইটা বোধহয় একটা সুষম উন্নয়নের জন্য ঠিক নয়। এবং এইটাকেও ইকোনমিস্টরা বলেছেন যে আপনি যদি নির্দিষ্ট একটা খাতকে বা নির্দিষ্ট একটা গোষ্ঠীকে টার্গেট করে আপনার ডেভেলপমেন্ট প্ল্যানগুলো তৈরি করেন, তাইলে যেটা হবে সেটা হচ্ছে ইট উইল বি এ লপসাইডেড গ্রোথ, অর্থাৎ একদিক খুব উঁচু হয়ে গেল আর একদিক একদম মানে নিচে, কিন্তু গড়টা মাঝামাঝি থেকে যায়। তা এখন প্রশ্নটা হলো আমরা সেটা কিভাবে করতে পারি। তো সেটা করার জন্য যা কিছু, যেমন এখন আমাদের দেশে একটা সোশ্যাল সেফটি নেট বলে একটা কথা ব্যাপকভাবে চালু আছে, এই কর্মসূচিটা চালু আছে। তারপরে যে বিভিন্ন ধরনের বৃত্তি দেওয়া হয় শিক্ষার জন্য বা বিভিন্ন ধরনের ইনসেন্টিভ যেগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হচ্ছে, কিন্তু যেটা হচ্ছে সেটা হলো যেই সম্পদ আমরা ব্যবহার করছি এর জন্য, সেটা কি পুরোপুরি যাদেরকে টার্গেট করে লক্ষ্য করে এই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে তাদের কাছে পৌঁছাচ্ছে? এবং আমরা এখন পর্যন্ত এমন কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে পারলাম না যেই কাঠামোটাকে ব্যবহার করে আমরা নিশ্চিত করতে পারি রাষ্ট্রীয় সম্পদ সেটা যদি দরিদ্র মানুষকে লক্ষ্য হিসেবে নিয়ে ব্যবহার করার প্রশ্ন ওঠে, তখন সেই কাঠামোর মধ্য দিয়ে ব্যবহার করলে যাতে সেখান থেকে কোনো রকম নড়চড় না হয়, কোনো রকম দুর্নীতি না হয়, কোনো রকম যেটাকে বলা হয় যে লিকেজ যাতে না হয়, সেটা নিশ্চিত করা। এবং সেই ব্যাপারে আমরা খুব একটা এগোতে পারিনি। তবে এটা সত্য কথা যে এই দেশে দারিদ্র যেমন ছিল সেই দারিদ্রটা অনেকটাই মানে আমরা জয় করতে সম্ভব হয়েছি। মানে যেমন আপনাকে বলি দারিদ্র কেমন ছিল, আপনার একটা কাহিনী বললে আমার নামে যখন হুলিয়া, তখন গ্রামের পথ দিয়ে যাচ্ছি, দেখলাম যে একদল লোক তারা মাঠের মধ্যে বসে মানে ছোট কোদাল দিয়ে মাটি ইয়ে করছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কী করে, বলে যে এরা, এটা আমি 68-69-এর কথা বলছি, বলে এরা ঘেঁচু সংগ্রহ করে। ঘেঁচুটা কি? ঘেঁচুটা হচ্ছে এক ধরনের মূল যেটা মাটির নিচে থাকে এবং দরিদ্র মানুষরা সেটা উঠিয়ে সেটাকে আবার একটা মানে স্যুপের মতো করে, ওইটাকে আমরা ভদ্রলোকরা স্যুপ বলি, কিন্তু গরিব মানুষ বলতো ঘ্যাটি দিয়ে তারা খায়। এবং খুব কম মানুষই আমি গ্রামে দেখতে পেয়েছি যারা দুবেলা ভাত খায় এরকম। এমনকি গ্রামের অবস্থাপন্ন লোক বলে যারা চিহ্নিত, হয়তো ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হয়ে গেছেন, তাই তার বাড়িতেও তার ঘরেও কিন্তু এই কি বলে ঘ্যাটির দিয়ে খাদ্য নেওয়া গ্রহণ করা এটা প্রচলিত ছিল। তো সেই অবস্থার থেকে তো আমরা আজকের অবস্থায় এসেছি। তো আরেকটা হলো আপনার ৭৪ সালে একটা মারাত্মক ধরনের মানে দুর্ভিক্ষ হয়েছিল দেশে, এবং এই দুর্ভিক্ষে মৃতের সংখ্যা কত এটা নিয়ে নানান রকম বক্তব্য আছে। সরকারি হিসেবে ২৬,৫০০, এবং তার পাশে আর হলো অমর্ত্য সেন এটা নিয়ে গবেষণা করেছেন, কাজ করেছেন। তিনি তার বইয়ের ফুটনোটে এই কি বলে দেখিয়েছেন যে সব মিলে ১৫ লক্ষের মতো মানুষ ইয়ে হয়ে যেতে পারে। তো যাই হোক, কিন্তু সেটা আমাদের জাতীয় জীবনে বিরাট একটা ট্র্যাজেডি ছিল। এই ঢাকা শহরে আমি দেখেছি তখন এমনকি যারা সচিব পর্যায়ের লোক, তাদের স্ত্রীরা বা তাদের গৃহকর্মীরা রুটি, কারণ আটার দাম একটু কম ছিল, চালের দাম বেশি, সুতরাং অন্তত একবেলা রুটি খাও বা 2 বেলা রুটি খাও, এরকম একটা ব্যাপার ছিল এই ধরনের উচ্চ মধ্যবিত্ত পরিবারেও, যারা চাকরি বা ফিক্সড ইনকামের উপর নির্ভরশীল। তো তারা সেই মহিলারা রুটি বেলতে বেলতে গিয়ে তাদের হাত যেটাকে বলে কর পড়া, মানে এই অবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কথা আসলে আমাদের অনেক উন্নয়ন হয়েছে। হ্যাঁ, না সেই জন্যই বলছি যে আমরা, এবং এটা হবে না কেন, একটা স্বাধীন দেশে আমরা যেটুকু করেছি এইটা যে আমরা খুব বিশাল কিছু করে ফেলেছি তা কিন্তু নয়। এই উন্নয়নটা যেটা হচ্ছে সেটা হলো যে চলমান যে অচলাবস্থা, চলমান যে সংকট, চলমান যে অভাব অনটন, সেইটাকে কিছুটা সহনীয় এবং সেটাকে কিছুটা মসৃণ করে তোলার একটা ব্যবস্থা হয়েছে।
হ্যাঁ, সেই মসৃণ করার কাজে আমার যে অভিযোগ সেটা হচ্ছে যে আমার যে নালিশ, সেই নালিশটা হচ্ছে যে আপনার ওই যে প্রাতিষ্ঠানিক কাঠামোর কথা বললাম, যে কাঠামোর মাধ্যমে আমাদের একটা কাঠামো কিন্তু আছে, সেটা হচ্ছে আমাদের স্থানীয় সরকার। এখন স্থানীয় সরকার যখন আমরা আলোচনা করি তখন আপনি ভেবে দেখুন আমাদের স্থানীয় সরকারের অবস্থা কী। ব্রিটিশ আমল থেকে ইউনিয়ন পরিষদ একটা মানে গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে একটা ব্যবস্থা ছিল। তো এখন এই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এবার যে ঘটনা ঘটে গেল, আমরা সবই দেখলাম, একটু আলোচনা আসবো। জনাব শরীফ নুরুল আলম, আপনার কাছে একটু জানতে চাই যে অর্থনৈতিক উন্নয়ন সুষম হোক আর না হোক, উন্নয়ন তো আসলে হয়েছে, কিন্তু আমাদের রাজনৈতিক বিভেদটা, রাজনৈতিক মতানৈক্যটা আসলে প্রকট। এটা আপনি যত দিন যাচ্ছে এটা আসলে আরো প্রকট হচ্ছে। এই বিষয়টি একটু আপনার কাছে শুনতে চাবো। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরে আসছি। দর্শক, এতক্ষণ আপনি দেখছিলেন রহিম স্ট্রিট যে কথা বলতে চাই অনুষ্ঠান। এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত রহিম স্ট্রিট যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আমরা আলোচনা করছিলাম বিজয়ের 50 বছরে আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা অর্জনের এই বিষয়গুলো নিয়ে। শরীফ নুরুল আলম, বিরতির আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে, নানান ক্ষেত্রে অগ্রগতি হয়েছে, কিন্তু রাজনৈতিক যে বিভেদ, মতানৈক্যটা, এটা দিন দিন প্রকট হচ্ছে। আসলে এটা কেন? প্রধানত যে যুদ্ধটা আমরা করলাম, যেই দৃষ্টিভঙ্গিতে, যে বিশ্বাস থেকে, সেটা থেকে একটু সরে যাওয়া হলো এবং জাতীয়তাবাদের প্রশ্নেই একটা বড় রকমের কনফ্লিক্ট এখানে এসছে। এবং আমি বলবো যে জামাতে ইসলামী তো তারা একটা ভিন্ন মত পোষণ করেই, তারা তো ধর্মভিত্তিক জাতীয়তাবাদের কথা বলে, ইহকালের জন্য তারা কিছু প্রিচ করা সেটা তারা করে না। বিএনপি তাদের সাথে মিলে এটা যেটা তারা বলতে চেয়েছে একটি লিবারেল মুসলিম স্টেট করবার কথা, এবং সেখান থেকে আসলে কনফ্লিক্টটা জোরদার হয়েছে। এবং এটা এখান থেকে রাজনৈতিকভাবে গেইন করার জন্য বিএনপি যেটা করেছে সেটা হলো যে অত্যন্ত নির্মমভাবে কতগুলো ঘটনা, সেটা হলো একটা ধরেন 21শে অগাস্টের ঘটনা, একটা তো বঙ্গবন্ধুর হত্যার ঘটনা। আমি বলি যে সেটার বিষয়ে আওয়ামী লীগের যে রাজনৈতিক এবং সাংগঠনিক দুর্বলতার কারণে এই ঘটনাটা ঘটেছে এবং আওয়ামী লীগেরা সেটা নেতৃত্ব দিয়েছে, এগুলো অস্বীকার করবার কোনো জো নাই। এটা বিভিন্নভাবে গভর্নমেন্ট বা আওয়ামী লীগ এটা কখনো জাসদের নামে, কখনো অন্যদের নামে কথাবার্তা তারা বলেছে, অভিযোগ উত্থাপন করেছে। এটা হলো তাদের সংগঠনকে পুনর্গঠিত করার কৌশল হিসাবে তারা সেটা, কারণ দৃষ্টিটা অন্যদিক থাকলে নিজেদেরকে নিয়ে তারা অর্গানাইজ করতে পারে। কিন্তু যারা এমনকি খন্দকার মোশতাকের ক্যাবিনেটে ছিল, তারাও তো আমরা দেখেছি ঐক্যের যে সমস্ত মিটিং হয়েছে, ধরনের 15 দলের, যেগুলো আমি নিজেও ছিলাম 15 দলের মিটিংয়ে, সেইখানে তো মোশতাকের ক্যাবিনেটের মেম্বার যারা তারা আওয়ামী লীগের নেতা হিসেবে তারা তো সেখানে প্রেজেন্ট ছিলেন, দেওয়ার ইমেজ প্রেজেন্ট। এবং এক ধরনের নাম ধরে ধরে বলতে গেলে একজন এক একটা পর্যায়ে আছে। কাজেই যারা কিলার্স বা কিলিং মিশনের সঙ্গে পলিটিক্যাল পার্টটা যারা কাভার করেছেন, নেতৃত্ব দিয়েছেন, তারা এর সাথে ছিলেন। এবং এটা পরবর্তী পর্যায়ে এই ঘটনা প্রেসিপিটেট করেছে লিবারেল মুসলিম স্টেটের ফিলোসফির উপরে। সেটা জিয়াউর রহমান সাহেব সেটা পরবর্তী পর্যায়ে রাজাকার এবং মুক্তিযোদ্ধাদের সংহতি করার যে রাজনীতি, সেই রাজনীতিটা উনি করেছেন। এবং পরবর্তী পর্যায়ে আরও পরে যেটা আমেরিকানরাও এটা অনেকটা গ্রহণ করেছিল যে লিবারেল মুসলিম স্টেট হইলে আমরা তো এটা লিবারেল মুসলিম স্টেট তাদের সাপোর্ট করি। এখানে আমেরিকান অ্যাম্বাসেডার অনেক সময় সেসব কথাবার্তাগুলো বলেছেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে এই দুর্বল লিবারেল মুসলিম স্টেটে যারা বিশ্বাসী বা প্রবক্তারা, যারা রাজনীতিতে সামনে এসছেন, তাদের পেছনে যারা স্ট্রং রিলিজিয়াস ধর্মভিত্তিক রাষ্ট্রটা যারা করতেছেন, ওরা কিন্তু উইন ওভার করে, বা উল্টো করে বলতে পারেন এই ফিলোসফিটা প্রেসিপিটেট করছে একটা ধর্মরাষ্ট্রের দিকে। এবং সেই ঘটনাগুলো ঘটতেছে, সেইটা দ্বারা আমি মনে হয় যে বেগম জিয়াও ক্যারিড ওভার হয়ে গেছেন 2001 থেকে 6 সময়, এবং তারা একটা ভেঞ্চার করেছিল ফর ইসলামিক টেক ওভার অর রিলিজিয়াস টেক ওভার। আরও সোজা করে বললে এটা রিলিজিয়াস টেক ওভার, যেটা আপনার শাপলা চত্বর পর্যন্ত তারা সেকেন্ড স্টেজে ফিল করবার পর শাপলা চত্বর দিয়ে তারা কাভার করার চেষ্টা করেছে।
কিন্তু এইটা দেশের মানুষ এটা গ্রহণ করে নাই। একটা বেসিক জিনিস হলো, যেই দেশের মানুষ একটা যুদ্ধ করেছে, আপনি যুদ্ধের মধ্যে নেতৃত্বের এই সমস্যা ওই সমস্যা যেটা আপনি বলেন না কেন, এই দেশের মানুষরা তো একটা যুদ্ধ করেছে এবং সেই যুদ্ধের আইডিওলজি আপনি উল্টা দেবেন, সেইটা তো কখনোই সেটা এটা হবে না। এবং এটাই হলো বিএনপির পলিটিক্সের এই কারণে, বিএনপির এই যে ভুল রাজনীতির কারণে এই পরিস্থিতিটার, আমি মনে করি এই পরিস্থিতিটার জন্ম হয়েছে। এখন এইটার প্রশ্ন যে আওয়ামী লীগের, আওয়ামী লীগের তো একটা বেসিক এটা হলো যে আওয়ামী লীগ আদর্শগতভাবে আওয়ামী লীগকে আর দাঁড় করাতে পারেননি বঙ্গবন্ধু, এবং পারেননি বলে উনি 75 সালে ওইটা পরিত্যক্ত করে বাকশাল করেছেন। আমি কথা এগুলো বলতে গেলে আজকে তো বিজয় দিবস, আমি এগুলো ঠিক বলতে চাই না। বিজয় দিবসে সবার ঐক্যের কথাগুলো এটা বলা উচিত, এবং আমার মনে হয় এটা বললে, আমি পরে আসি, আমি জানি না মাহবুবুল্লাহ বলছেন কিনা, যারা এত স্যাক্রিফাইস করেছেন, আত্মদান করেছেন, শহীদ হয়েছেন, এবং যারা হনও নেই, কোটি কোটি মানুষ বাড়ি ঘরে ছেড়েছে, সবাই স্যাক্রিফাইস আছে, এবং তারাই প্রকৃতপক্ষে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে। আমরা সেখানে দাঁড়িয়ে উন্নয়ন করছি, কেউ ব্যবসা করছি, বাণিজ্য করছি, এটা হচ্ছে ওটা হচ্ছে, অনেক কিছুই হয়েছে। সব কিছুর পরে দুর্বলতা আছে, কিন্তু অনেক কিছুই হয়েছে, অস্বীকার করার কোনো জন্য নেই। তাদের প্রতি আমার মনে হয় যে কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আমাদের জানানো উচিত আজকের এই বিজয় দিবসের আলোচনা উপলক্ষে। তো আমি যে কথাটা বলি যে একটা হলো জাতীয়তাবাদের প্রশ্নে একটা ঝামেলা বা একটা ভিন্ন মত বিএনপি এখানে আমদানি করেছে, এটা একটা কারণ। এবং যারা স্বাধীনতায় যারা বিশ্বাস করেন, স্বাধীনতা বিরোধিতা যারা করেছে, তাদেরকে রাজনীতিতে জিয়ে রেখে এটা আওয়ামী লীগে করেছে এবং বিএনপি সেটাকে ব্যবহার করছে। আওয়ামী লীগ করছে দুইভাবে। আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করলো, সেই আদর্শটাকেও কি আওয়ামী লীগ ধরে রাখতে পেরেছে? বঙ্গবন্ধু থাকার সময় তো হতে পারে নাই। যদি পারত তাহলে তো বঙ্গবন্ধু আওয়ামী লীগ নিয়ে ক্যারি করতেন। উনি কী জন্য আর একটা দল করা, কি আর একটা দল ঝামেলা করা, একটা রাজনৈতিক দল করা, আপনি নতুন করেন পুরনো করেন, যত বড় টাওয়ারিং পার্সোনালিটি হয়, এটা খুব ডিফিকাল্ট জিনিস। একটা দলের মধ্যে অনেকে অনেক রকমের কথা করে গ্রুপিং করে, কিন্তু যখন রিয়েলি একটা দল করতে চায় একটা লক্ষ্য নিয়ে, এটা যে কত কঠিন জিনিস, যারা করে তারা বুঝে। কাজে সেইখান থেকে আমি বলি যে বঙ্গবন্ধুতে এটা পরিত্যক্ত হয়েছে। এখন শেখ হাসিনার একটা হলো ওনার দক্ষতা আছে, একটা হলো ওনার ভাগ্যও ভালো আছে, কিছু আন্তর্জাতিক যে একটা অনুকূল পরিবেশ যেটা উনি পেয়েছেন বঙ্গবন্ধু পান নাই। কিন্তু সেই সমস্ত অনেকগুলো কারণে উনি অনেক দূর এগিয়েছেন, এবং আদার ফোর্সেস যেটা প্রো লিবারেশন বিভিন্ন আইডিওলজির আছে, সেটা সিবিবি থেকে ধরেন যে রিগাল জাসদ পর্যন্ত প্রত্যেকে যেটা আছেন তাদের সাপোর্টটা উনি পেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত উনি এই সাপোর্টটাকে পজিটিভ জায়গায় রাখতে পারেননি। আমি মনে করি লাস্ট 10 ইয়ার্সে উনি সেখান থেকে ট্র্যাকের থেকে বাইরে চলে গেছেন, এবং ট্র্যাকের থেকে বাইরে চলে যাওয়ার কারণে আজকে যে প্রশ্নগুলো আসছে যে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এগুলো বিপর্যস্ত হয়ে গেছে, ইন্টারনাল কনফ্লিক্টের মধ্যে জড়ে আছে। সবচেয়ে বড় সমস্যাটা হলো সমস্ত স্টেজে এত বেশি করাপ্ট করে ফেলছেন, এত বেশি করেছে। আপনাদের ইউনিয়ন কাউন্সিলের এটা তো অস্বীকার করতে পারবেন না কেউ। শুধু করাপশন না, আমি যদি আমি জানি আমাদের করাপশনটা কয়টা জায়গায়, একটা তো রাজনৈতিক করাপশন, সেটা হলো ভোটের করাপশন 18 সালে, যেটা দুর্নীতি একটা দুর্বলতা ছাড়া কোনো ইলেকশন এটা হয় না। এই 72 দুর্বলতা সব ইলেকশনে আছে, কিন্তু এই রকমের ইলেকশন যেটা ইলেকশন না, সামাদার ছাড়া হইলে ভোটের নামে এটা করে দিল। কিন্তু এর চেয়ে তো বড় দুর্নীতি এইখান থেকে যেটা ধরেন 2008-এর ইলেকশন, 8-এর না 14-র ইলেকশন, 14-র ইলেকশন আপনি টোটালি অ্যাবসলিউটলি আওয়ামী লীগের শুধু ব্লেম করতে পারবেন না, বিএনপিও ব্লেম করেন, তারা পার্টিসিপেট করে না, তারা ভিন্ন লাইনে চলে গেছে, এটা নষ্ট করতে চেষ্টা করেছে, সেটা একটা পার্ট। কিন্তু 18 সালে যে ইলেকশনটা, এইটা হইল করাপশন ইন দ্য পলিটিক্স ইন দ্য হাইয়েস্ট ফর্ম। সেই জায়গাতে তার পরবর্তী এখনকার যেটা দেখা যাচ্ছে, ধরেন ইউনিয়ন কাউন্সিলের টাকা পয়সা খাওয়া খাই, এইটা লোকাল গভর্নমেন্টে বা অন্য জায়গায় হয় না তা না, কিন্তু এখন যেটা হয়েছে যে আপনার ইউনিয়ন কাউন্সিল ইলেকশনের সমস্ত যেটা নমিনি হবে আপনার, তো এখন তো মার্কা ভিত্তিক। আমরা বলেছি মার্কা টার্কা বাদ দেন, এটা ওপেন করে দিন, তাহলে অন্তত কিছু জায়গায় এই ইউনিয়ন পরিষদের নির্বাচন, এটা নিয়ে আসলে আমরা অনেক আলোচনা না, আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করবো না, আমি আলোচনা করছি অন্য সেইটা হলো সমস্ত টিকিটগুলো বিক্রি হয়েছে। এখন বিক্রি হয়েছে কিনা, উপরের টিকিটও তো বিক্রি হয়েছে, উপরের টিকিটও বিক্রি, নিচের টিকিটে এখন সবাইকে বিক্রি করতেছে। এবং এখন এমন কোনো প্রফেশন নাই যে প্রফেশনে পলিটিক্যালি এটা মানে পলিটিক্যালি কেনা হচ্ছে না। আপনি একজন মানে জার্নালিস্ট, আপনাকে বাদ দিয়ে আমি বলতেছি না, এভরিবডি ইজ ইনক্লুডেড,
এভরিবডি। কাজে এটা নিয়ে মানে এটা এমন একটা জায়গায় চলে গেছে যে সেইখান থেকে এখন এটা পলিটিশিয়ানরা সমস্ত ধরেন সমস্ত রকমের দুর্বলতা থাকার পরে তারপর কনফ্লিক্ট থাকার পরও একটা জিনিস হলো তারা শেষ পর্যন্ত মানে সমাজটাকে একটা জায়গায় একটা বৃত্তের মধ্যে রেখে কিন্তু ঝগড়া ফাসাদটা করে। এখন যে এত করাপ্ট হয়ে গেছে আপনি এখন এই বৃত্তই তো আপনি রাখতে পারতেছেন। তারপর এই পরিস্থিতি উত্তরণ আসলে রাজনীতিবিদদেরই করতে হবে, এটাই রাজনীতিবিদদের করতে হবে। ডক্টর মাহবুব, আমি একটু আপনার কাছে একটু জিজ্ঞেস করতে, সেটা হলো 50 বছরে আমাদের সাফল্য নিয়ে অনেক কথা বললেন, উন্নয়ন নিয়ে কথা বললেন, কিন্তু এখন আমাদের গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এগুলো কিন্তু প্রায় প্রশ্নের মুখে পড়ে। না, প্রশ্নের মুখে পড়ে রিসেন্টলি আমরা সরকারি একটা বাহিনী নিয়েও দেখলাম প্রশ্ন নিষেধাজ্ঞা হলো। এখন সমস্যাটা হয়ে গেল যে গণতন্ত্র প্রশ্নের মুখে না, গণতন্ত্রটা আসলে নাই, এটা প্রশ্নের মধ্যে এটা নাই। মানে এইখানে মানে আজকে গণতন্ত্র তো এর মানে রিয়েল অর্থ যদি আমরা চিন্তা করি, সঠিক ব্যাপারটা ব্যাখ্যা করি, তাহলে কিন্তু একটা বিশাল বিষয় গণতন্ত্র। আর গণতন্ত্র, যে গণতন্ত্র আমাদের দেশে আছে বা পাশ্চাত্য দেশগুলোতে আছে, সেই গণতন্ত্র যে একটা একেবারে যেটাকে বলে নির্ভুল একটা ব্যবস্থা, ত্রুটিমুক্ত একটা ব্যবস্থা, এইটা কিন্তু কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট বলে না। তারা যেটা বলে সেটা হচ্ছে যে ঠিক আছে, এটা একেবারে মানে কালিমা মুক্ত বা দুর্বলতা মুক্ত নয়, কিন্তু যত সিস্টেম মানুষ আজ পর্যন্ত তৈরি করেছে একটা দেশ চালানোর জন্য, সেই সিস্টেমগুলির মধ্যে এইটা হচ্ছে মানে অনেক ভালো একটা ব্যবস্থা। এখন সমস্যাটা হচ্ছে গণতন্ত্রের একটা মিনিমাম জিনিস হচ্ছে নির্বাচন, যেখানে গণতন্ত্র মানে কি, গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। তো জনগণের শাসন কিভাবে হবে? জনগণের শাসন হবে যে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধি জনগণের পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন নীতি নির্ধারণ এবং বিভিন্ন কর্মকাণ্ডগুলো করবে। তা আমাদের দেশের দুর্ভাগ্য হলো, এবং এটা একটা অত্যন্ত বিপজ্জনক একটা ঘটনা ঘটে গেছে, যে নির্বাচনটা এই দেশে এখন আর মানুষের আস্থার মধ্যে নাই। এবং যেসব নির্বাচন হয় সেখানে মানুষ ভোট দিতে আসে না, তারপরেও স্ট্যাম্পিং করা হয়, ভোটের বাক্স এর মধ্যে ভরে দেওয়া হয়, বিরোধী পক্ষের লোকদেরকে মানে ইয়েতে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না, এই নানান রকম ঘটনা এখানে ঘটেছে। তারপরে সর্বশেষ হচ্ছে দিনের বেলায় ভোট হওয়ার কথা, সেটা রাতের বেলা হয়ে গেল। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আছে, এবং এইটা যারা দায়িত্বে আছেন রাষ্ট্রের, তাদেরকেও কিন্তু এটা নিয়ে ভাবতে হবে। এটা খুব আনন্দের বিষয় না, বরং অত্যন্ত বেদনার একটা বিষয়, অত্যন্ত দুঃখের একটা বিষয়। এবং এইটার থেকে যদি আমরা বেরোতে না পারি জাতি হিসাবে, আমি ব্যক্তিগতভাবে কাউকে দায়ী না করে সবাই একটা সম্মতির মাধ্যমে এইসব অবস্থার থেকে যদি বেরোতে না পারেন, তাইলে কিন্তু আমরা খুব বেশি দূর আর এগোতে পারবো না। এবং মনে হচ্ছে যে আমরা অনেক কাজ করে ফেলছি, অনেক উন্নয়ন করে ফেলছি। আরও একটা সমস্যা হলো, বলা হচ্ছে যে গণতন্ত্র এবং উন্নয়ন এই দুটো জিনিসের মধ্যে অগ্রাধিকার পাচ্ছে কি উন্নয়ন, এবং সেই উন্নয়নের সত্যিকার অর্থে উন্নয়নের অগ্রাধিকার পাচ্ছে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। আপনি দেখেন, আপনি নিজে উল্লেখ করেছেন যে মানে বিশাল বিশাল মেগা প্রজেক্টগুলো হচ্ছে, হাজার হাজার কোটি টাকা সেখানে ব্যয় করা হচ্ছে। তো আমাদের মানে বিভিন্ন প্রজেক্টে যে এক্সপেন্ডিচারটা হয় তার চাইতে আরও অনেক কম খরচে, এমনকি 50% খরচে এগুলো করা সম্ভব ছিল। কিন্তু আজকে একটা অভিযোগ করা হচ্ছে যে এই ইউরোপের কথাই বলি বা ভারতের কথাই বলি বা চীনের কথাই বলি, তারা একটা প্রজেক্ট বাংলাদেশে যেগুলি করা হচ্ছে তার সঙ্গে সমতুল্য, সেটা তারা অর্ধেক খরচে করছে, অথচ বাংলাদেশে সেটা ডবল খরচে হচ্ছে। তো এইগুলি হচ্ছে কি জনগণের সম্পদ, আলটিমেটলি কে পে করবে? এটা জনগণ পে করবে, এবং জনগণকে দিতে হবে করের আকারে বা অন্যান্য সার্ভিসের আকারে। তো সুতরাং এই জনগণকে এইভাবে নিষ্পেষিত করা, মানে কাগজে লেবু যেভাবে চিপে ফেলা হয়, নিংড়ে ফেলা হয়, সেরকমভাবে করাটা বোধহয় দেশের মানে জন্য খুব মঙ্গলজনক কিছু নয়। তো এখানে শরীফুল আম্বিয়া একটা কথা তুলেছেন যে ধর্ম, আমাদেরকে কিন্তু একটু গভীরভাবে জিনিসগুলোকে বুঝতে হবে। সেটা হচ্ছে ইউরোপ রেনেসা হয়েছে সেখানে আপনার পরবর্তীকালে এই কি বলে ধর্মনিরপেক্ষতা যেটা, সেটার মানে সে তার ভিত্তিতে রাষ্ট্র সংগঠিত হয়েছে। কারণটা কি? কারণ সেকুলার রাষ্ট্র। কারণটা হচ্ছে 15th সেঞ্চুরি পর্যন্ত ইউরোপে চার্চ দুর্দ্বন্দ্ব প্রতাপে শাসন করেছে। যদিও রাজা ছিল, রাজতন্ত্র ছিল,
কিন্তু চার্চের কথাটা ছিল সবচেয়ে অগ্রগণ্য, সেটা মানতেই হবে। আর চার্চ আর কি করেছে সেটা হলো ইউরোপের জমির 65% চার্চের মালিকানায় ছিল। আমাদের দেশেও কিছু কিছু থাকে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি, কিন্তু এটা নয়। তো শেষ পর্যন্ত কি হলো, সেখানে আন্দোলন হলো, সংগ্রাম হলো, এবং চার্চের অনেক ধরনের অত্যাচার, ইনকুইজিশন ইত্যাদি এগুলো হয়েছে। তো এই অত্যাচার থেকে বেরিয়ে আসার জন্যই প্রটেস্ট্যান্ট মতবাদটা আসছে। আর প্রটেস্ট্যান্ট মতবাদ আসার পরে সেপারেশন অফ দি স্টেট অ্যান্ড রিলিজিয়ন এই জিনিসটা আসছে। কারণটা হলো কি, কারণটা হলো যে চার্চ সেখানে অর্থনৈতিকভাবে, আদর্শগতভাবে, ইডিওলজিগতভাবে নানানভাবে একটা পজিশনে ছিল যেখানে আপনার রাজারা তার কাছে নতজানু ছিল। কিন্তু আমাদের ইতিহাসে আজ পর্যন্ত, এবং এমনকি মোগল যুগের কথা ভাবেন, সুলতানি আমলের কথা ভাবেন, বা তারও আগের কথা ভাবেন, সেখানে দেখবেন যে রাষ্ট্র ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপর নির্ভরশীল নয়, বরং ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রের উপরে নির্ভরশীল। এই যে বাংলাদেশে মুসলিম মানে যেটাকে ইসলাম ধর্ম প্রচার যারা করেছেন সুফিরা, এই সুফিদের জন্য মোগল সম্রাটরা বা অন্যরা যে কিছু লাখের জমি বরাদ্দ করতেন সেটার ইনকাম দিয়ে। তো এইখান থেকে আমাদের আলোচনাটা শুরু হবে। শুরুটা এই জন্য যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এই দেশে ইউরোপের চার্চের মতো প্রাধান্য বিস্তার করতে পারছে কিনা, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমরা কিন্তু এখনও আমাদের আইডেন্টিটির বিতর্কটা, আমাদের পরিচয়ের বিতর্কটা কিন্তু শেষ করতে পারিনি। সেটা কি, সেটা হচ্ছে আপনি জানেন যে শেখ মুজিবুর রহমান সাহেব একেবারে শেষ পর্যায়ে যদি সংক্ষেপে বলছে, উনি পাকিস্তান থেকে ফিরে আসার পর এই যে এর ময়দানে যে বক্তৃতা দিলেন, রেসকোর্স ময়দানে, সেই বক্তৃতার কিছু কিছু অংশ খুবই চমৎকার। যেমন তিনি বললেন যে নিজের আত্মপরিচয় দিতে গিয়ে যে আমি মানুষ, আমি বাঙালি, আমি মুসলমান, এবং বললেন যে ভুট্টো সাহেব জেনে রাখুন কি বলে, বাংলাদেশ হলো ইন্দোনেশিয়ার পরে 2য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এবং এইভাবে উনি জিনিসগুলোকে কয়েন করেছেন। হ্যাঁ, উনি একজন রাজনীতিবিদ, তার পক্ষে হয়তো ওইভাবে দার্শনিকভাবে বিশাল কিছু লেখা সম্ভব না, বর্ণনা করা সম্ভব না, কিন্তু মোটা দাগে আমাদের পরিচয়টা দিয়েছেন। তো এই পরিচয়, হ্যাঁ, একসময় বলা হতো মুসলমান বাঙালি, তারপরে কি আসলো আলোচনায়, সমাজ বিশ্লেষণে বাঙালি মুসলমান। তা আমার মনে হয় এইগুলো আমরা রাষ্ট্রের উপর ধর্ম প্রভাব বিস্তার করবে না, এটা যেমন আমাদের কাম্য, সঙ্গে সঙ্গে আমাদেরকে উই মাস্ট বি অলসো যে মানুষের যে কোমল যে অনুভূতি ধর্মের ব্যাপারে, সেই অনুভূতিতেও যেন আঘাত না লাগে। কাজে এইটা যদি আমরা রিয়েলি অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু এই এখন এসব নিয়ে যেসব তর্ক বিতর্ক হচ্ছে এটা অনেকটাই অ্যাভয়েড করতে হবে। জনাব শরীফ নুরুল আলম, আমার অনুষ্ঠান একেবারে শেষ পর্যন্ত 1 মিনিটে যদি বলেন যে স্যার বলছিলেন যে নির্বাচন ব্যবস্থাটা আসলে ভেঙে গেছে, আমরা 20 তারিখে দেখছি যে নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি একটা সংলাপ আয়োজন করতেছে, যেটা শুরু হবে 20 তারিখ। আপনি কি মনে করেন যে রাষ্ট্রপতির সংলাপ এবং সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশনটা গঠিত হবে এটা সবার কাছে গ্রহণযোগ্য হবে? এটা যে কি হবে, এটা হওয়ার পর এটা বোঝা, এটা হওয়ার পর এটা দেখা যাবে, এবং কারা যে যাবে এটা ব্যাপারে আমি এখনও আমি নিশ্চিত না। আমি মনে করি যে আমাদের এখানে এই যে ডেভেলপমেন্ট হয়েছে, আমরা ওই জায়গা থেকে আবার শুরু করি, সেই ডেভেলপমেন্টটা যদি টেকসই করতে হয় তাহলে আমাদের রাজনীতিতে একটু টেকসই লেগে, এই যে অস্থিরতা এবং যে মুখোমুখি অবস্থা আছে সেখান থেকে সরতে হবে, এবং এইটা করতে গেলে এই গভর্নমেন্টকে একটু ওপেন মাইন্ডেড হতে হবে, এবং বোথ দ্য অল পলিটিক্যাল পার্টিস। এবং আমি মনে করি যে ইলেকশন কমিশন এবং যে অন্তর্বর্তীকালীন সরকার দুইটাই ইস্যুতেই কীভাবে আমরা রিজলভ করব। কনস্টিটিউশন তো আগেও তো কনস্টিটিউশন চেঞ্জ হয়েছে, আমরা তো যে চেঞ্জটা আগে হয়েছিল এই 18 ইলেকশনে, ওইটাতে আমরা সাপোর্ট করেছি, কিন্তু আমরা বলতেছি এই চেঞ্জটা তো আমাদের সুফল দিল না। সেটা কারো মিসইউজ অফ পাওয়ারই হোক বা কারো গ্রুপের মিসইউজ অফ পাওয়ার হোক, এটা হয় নাই। আমাদের এখান থেকে সরে আসতে হবে এবং মিলিতভাবে সম্মিলিতভাবে আমাদেরকে একটা নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন, এবং সেটা আমার অনুষ্ঠান একেবারে শেষ। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং জনাব শরীফ নুরুল আলম, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন রহিম স্ট্রিট যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোনো আলোচকদের সাথে নিয়ে। আশা করি আপনাদেরকে সাথেই পাবো। সবাইকে শুভরাত্রি।